দেখুন, আমার কাছে যা লেটেস্ট ইনপুট ছিল সেটা হচ্ছে সিবিআই এর র্যাডারে অলরেডি বিনীত গোয়েল সাহেব চলে এসেছেন। তাকে একটা বেসিক নোটিশও সম্ভবত সার্ভ করা হয়েছে। তার বাড়িতে মাঝে মধ্যেই সিবিআই হানা দিচ্ছে বলে খবর পাচ্ছি, খবরের কাগজে যা মোটামুটি দেখতে পাচ্ছি। এবং বিনীত গোয়েল সাহেব আর বেশি দিন পুলিশ কমিশনার থাকবেন না। আইদার তার এগেনস্টে আইনি প্রসিডিং হবে অথবা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এটা একদম খুব স্পষ্ট। সেটা এখন মুখ্যমন্ত্রী অজুহাত দিচ্ছেন যে দুর্গাপুজো আসছে, সেজন্য নতুন অফিসার অ্যাপয়েন্ট করা যাচ্ছে না। দুর্গাপুজো আসুক বা না আসুক, খুব শিগগিরই তাকে পদ থেকে চলে যেতে হবে। আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে সিবিআই মুখ্যমন্ত্রীকে, যেহেতু তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রণালয়ের প্রধান এবং তিনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল সবকিছুকে তিনি নিজের কাছে রাখেন, ফলে অবশ্যই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের তিনি মন্ত্রী, সেই মন্ত্রীকে অবশ্যই আলোচনার মধ্যে আনা উচিত। এবং আমি বিশ্বাস করি যে এর উত্তরটা মানুষ, সামনের বছর ভোট আসছে, ভোটে মানুষের উত্তরটা দেবেন। এবং দয়া করে মানুষকে অনুরোধ করব যে আর শুধুমাত্র এই ভোলানো কথায় পা দেবেন না। আপনি চেয়ারে বসে আছেন কেন? একটা মুখ্যমন্ত্রী মানে কি এটা ইয়ার্কির ব্যাপার? ওই চেয়ারটার গুরুত্বটা তো ভয়ানক গুরুত্ব। সমস্ত ডিপার্টমেন্টের হেড তিনি, এবং যখনই কোনো মন্ত্রীকে আমরা ফেল করতে দেখি সবসময় সমস্ত দপ্তরকে তিনি নিজের আগলে নিয়ে নেন। এ হচ্ছে না শিক্ষা, আমায় দিয়ে দাও, আমি দেখবো। স্বাস্থ্য হচ্ছে না, আমায় দিয়ে দাও। ইনফরমেশন অ্যান্ড কালচার, আমায় দিয়ে দাও। উনি তো সমস্ত কিছু নিজে ঝাঁপিয়ে পড়ে বলে আমি দেখবো করে সমস্ত নিজের নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছেন। নিজের কন্ট্রোলে নিয়ে যখন আপনি সামাল দিতে পারছেন না, তখন তো আপনি বলতে পারেন না যে না, এটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, এটা আমি জানি না। তার মানে সেটা আপনার লিডারশিপ ফেলিয়ারের দিকে ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি নাই পারেন, আপনি যদি ইনএফিশিয়েন্ট বলেন যে আপনি ইনএফিশিয়েন্ট, হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আপনারও বয়স হয়েছে, আপনারও একটা রাজনৈতিক মানে একটা অভিজ্ঞতাও তো থাকে একটা, সেটাও আস্তে আস্তে স্যাচুরেটেড করে গিয়েছে। প্রত্যেক মানুষেরই তো জীবনে একটা রিটায়ারমেন্ট থাকে। তাহলে এই রাজনীতির লোকেদের কোনো রিটায়ারমেন্ট হয় না। তারা একবার রাজনীতিতে আসার পর একেবারে দীর্ঘদিন ধরে মানে তারা ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, লিডারশিপ ফেলিয়ার হয়ে যাচ্ছে, সিস্টেমিক করাপশন হয়ে যাচ্ছে, তাও তারা চেয়ারে বসে থাকছে। আপনি অনারেবল চিফ মিনিস্টার, আপনার যদি মনে হয় যে আপনি সামাল দিতে পারছেন না, কোনো অসুবিধার কিছু নেই, আপনি নতুন করে ইলেকশন কন্ডাক্ট করুন। যে আপনি ভাবুন, ওসি সাহেব গ্রেফতার হয়েছেন। এতদিন এতদিন আমরা ভাবতাম যে ঠিক আছে, মন্ত্রীগুলি চোর, তারা বদমাস, আমলারা চোর, তারা বদমাস। এখন দেখছি একটা থানার ওসি, আপনি কাকে বিশ্বাস করবেন? সেই বড়বাবু আজকে প্রমাণ লোপাটের দায়ে তিনি জেলে বসে আছেন। তাহলে এই সিস্টেমকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আচ্ছা, রাজীব কুমার ওখানে কি করছেন? কেন সেখানে বিনীত গোয়েল এসে সরাসরি কথা বলছেন না? বিনীত গোয়েল তো কলকাতা পুলিশের এখনো কমিশনার খাতায় কলমে। তাহলে তিনি একবারও সামনে এসে ছাত্রদের সাথে কেন কথা বলছেন না? এই মিটিংগুলোতে আইপিএস রাজীব কুমারকে আমরা দেখতে পাচ্ছি, মনোজ পান্ত চিফ সেক্রেটারিকে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি। তাহলে বিনীত গোয়েলকে যদি মুখ্যমন্ত্রী এত কনফিডেন্ট মনে করেন যে না উনি সৎ, উনি কিছু করেননি, এটা শুধুমাত্র হ্যাঁ ওনাকে পদত্যাগ করানো যাচ্ছে না, উনি ঠিক অপারেট করছেন, যদি এতটাই সৎ পুলিশ অফিসার হবে, আমি যদি এতটা কনফিডেন্ট হব আমার চেয়ারের প্রতি, আমার কাজের প্রতি, তাহলে ছাত্রদেরকে ফেস করছি না কেন? দেখুন, এই প্রশ্নটা অনেকটা শাখের করাতের মতো। আমি আগেও বলেছি, এটা দুটো দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিপদ। এক, তিনি যদি বলেন যে আমি জানতাম না, তাহলে সবার আগে তার রিজাইন করা উচিত। তার কারণ এত বড় করাপশন র্যাকেট তার মন্ত্রণালয়ের আন্ডারে দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, তিনি জানেন না, তাহলে কি ধরনের তিনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন? যদি উনি বলেন যে আমি জানতাম না, সেটা ওনার জন্য বিপদ, সেটাও ওনার ইনএফিসিয়েন্সি প্রমাণিত হচ্ছে এবং ওনার ডিপার্টমেন্টাল ফেলিয়ার প্রমাণিত হচ্ছে। আবার উনি যদি বলেন আমি জানি, জানতাম কিন্তু মানে এড়িয়ে গেছিলাম, সেটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। মানে সেটা তুমি অন্যায় নিজে করছো না, কিন্তু অন্যায় করতে সাহায্য করছো, সেটা আরো বড় ক্রাইম বলে আমি মনে করি। একবার মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমরা টাকা দিয়ে দেবো, দরকারে কম্পেনসেট করবো, কম্পেনসেশনের কথা বলে দিয়েছি। কিছুদিন বাদেই আবার তিনি বলছেন না, এরকম তো কোনো কথা আমি বলিনি। সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো কথা বলা যায় না, অথচ পুলিশ কমিশনার সাহেব নিজেই সাবজুডিস ম্যাটার নিয়ে তার মানে ধর্ষিতার ছবি নিয়ে, নাম নিয়ে রকমারি কথা বলে যাচ্ছেন। আমরা ডক্টর শান্তনু সেনের বক্তব্য মিডিয়াতে শুনেছি, তিনি নিজে বলেছেন তার মেয়ের সাথে কি হয়েছে। তিনি তো তৃণমূল কংগ্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার। তাহলে তিনি যখন বলছেন, তার মানে নিশ্চয়ই তিনি নিজের দলের খারাপ চান না। তিনি নিশ্চয়ই চান যে একজন চিকিৎসক বটে তিনি, তার নিশ্চয়ই একটা দায়িত্ব আছে চিকিৎসা ব্যবস্থার মান যাতে প্রোটেক্ট হয় সেইটাকে দেখার। তাহলে তার মেয়ে যদি এভাবে সুরক্ষিত বোধ না করতে পারে, এবং তার এগেনস্টে আমরা কি দেখলাম? সরকার কি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন? তা না করে শান্তনু সেন মহাশয়কেই বিভিন্ন পোস্ট থেকে বাদ দিয়ে দিলেন এবং তাকে সাইডলাইন করে দিলেন। তার মানেটা হচ্ছে যে সত্যি কথা বললেই সরকারের আমরা চক্ষুশূল হয়ে যাচ্ছি। তাহলে এইরকম একটা প্রশাসনিক সিস্টেমকে আমরা কিভাবে ভরসা করব? আমাদের তো বিশ্বাস করতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়েছে যখন আদালতে এই নিয়ে আলোচনা হয়েছে যে আরজি করের ওই রাত্রের ভ্যান্ডালিজমের যে ভিডিও, সিসিটিভি ফুটেজের যে রেকর্ডিং, সেইটা হার্ড ডিস্কে যে 2-2.5 ঘন্টার ভিডিও দেওয়ার কথা ছিল, সেখানে আলোচনা হচ্ছে 27 মিনিটের পর ভিডিও পাওয়া যাচ্ছে না,
স্টেটের অ্যাডভোকেট বলছে যে হার্ড ডিস্কে কোনো একটা গোলযোগ হয়েছে, সেই জন্য পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে ভৌতিক গোলযোগগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত আলোচনায় চলে আসছে, যে ভিডিও ট্যাম্পার্ড হচ্ছে, করাপ্ট হয়ে যাচ্ছে, হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি করে বুঝবো যে মুখ্যমন্ত্রীর সাথে যে আলোচনা হচ্ছে সেখানে যে কথাটা হলো, হয়তো সরকারের পক্ষের কথাগুলো ভিডিওতে রইলো, তারপরে বিপক্ষের যে কথাগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো, সেগুলো হয়তো এডিট করে বাদ দিয়ে দেওয়া হলো, করাপ্ট করে গেল, বললো হার্ড ডিস্ক কাজ করছে না। এই ধরনের মিথ্যে অজুহাত এবং মিথ্যে কথা তো, এটা তো হঠাৎ করে একদিনে আসে না। এখানে যারা আন্দোলন করছেন তারা কেউ উন্মাদ নিশ্চয়ই নয় যে হঠাৎ করে একদিন মনে হয়েছে যে সবাই আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং আমরা হাই হাই করে লেগে উঠেছি। তা নয়, দিনের পর দিন বিভিন্ন মিথ্যাচার শুনতে শুনতে এবং প্রশাসনিক যে অপারেশন যে মডেলটা, সেইটা ব্যর্থ হতে হতে এমন জায়গায় চলে এসছে যে না মিনিস্টার, না ডেপুটি মিনিস্টার, না সচিব, না কোনো আমলা, কাউকেই আসলে আমাদের সাধারণ মানুষ এবং বিশেষত চিকিৎসক, রোগী, এরা বিশ্বাস করতে পারছেন না। আপনি তো সাধারণ মানুষদের অসম্মান করছেন, সেই বেলা আপনাকে কে বলেছে? আপনাকে তো কেউ অসম্মান করেনি, আপনাকে সসম্মানে 5 দফা দাবি মেনে নিতে বলা হয়েছে। আপনি মিটিং করতে চাইছেন, কিন্তু আপনি রেকর্ডিংটা করতে দিচ্ছেন না। কেন করতে দিচ্ছেন না? তার জাস্টিফিকেশন হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আলোচনা করা যাবে না। তাহলে সাবজুডিস ম্যাটার নিয়ে আপনি কি করে আলোচনা করলেন? আপনি কি করে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে এই এই আমরা 10 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়ে দেবো? এটা কি এখনো প্রমাণিত হয়েছে যে এটা রেপ, এবং রেপের কম্পেনসেশন চাওয়ার জন্য কি ধর্ষিতার বাড়ির লোকজন তারা কি আদালতে কোনো কিছু করেছেন? এটা মুখের কথা আপনি একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কি করে বললেন? আপনি দুর্নীতি নিয়ে, দুর্নীতির মামলা যখন আদালতে থাকে, আপনি একের পর এক সেই নিয়ে বলে গেছেন ও কিছু করেনি, ও কিছু করেনি। তাহলে আপনি কি করে বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের সপক্ষে কথা বলে গেছেন? আপনি সাবজুডিস ম্যাটার শেখ শাহজাহানকে শেষ দিন পর্যন্ত বিধানসভায় ডিফেন্ড করে গেছেন। তাহলে আদালতের প্রতি আপনার অবমাননাটা বা যে মান্যতাটার গল্পটা আপনি দিচ্ছেন, উনি আসলে কোনো কোর্টই মানেন না। উনি কোনো কোর্টই মানেন না, এবং মানেন না বলেই উনি কলকাতা হাইকোর্টকে বলেছিলেন বিজেপির আদালত। এবং এইটা যদি একটা ল অ্যাবাইডিং সিটিজেন এবং মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট হয় নিজের ভোটের প্রচারের জন্য, উনি বলেছিলেন বিজেপির কথায় নাকি আদালত উঠে বসে এবং বিজেপির লোকেরা নাকি চাকরি খেয়ে নিয়েছে কলকাতা আদালত যখন, হ্যাঁ, যখন ওই ওই রায়টা দিয়েছিলেন যে 26,000 লোকের চাকরি বাতিল করা হয়েছিল। কিন্তু উনি একবারও বললেন না যে রায়টা কিসের। হঠাৎ করে একজন বিচারপতির ঘুম থেকে উঠে মনে হলো তিনি রায় দিয়ে দিলেন, ওনার সাথে কি 25,000 26,000 লোকের শত্রুতা ছিল? তা নয়। আসলে উনি এটা বলতে পারলেন না যে আসলে আমার প্রশাসনিক সিস্টেমটা ব্যর্থ হয়ে যাচ্ছে এবং করাপশনের পাহাড়ে আমি ডুবে যাচ্ছি। সেই কারণে আজকে উনি কখনো আদালতের নামে দোষটা পাচ্ছেন, কখনো চিকিৎসকদের নামে দোষটা পাচ্ছেন। আসলে প্রশাসনিক সিস্টেমটা ফেল করে গেছে। কিন্তু আরজি করে যখন রাত্রেবেলা তৃণমূলের গুন্ডারা গিয়ে ভাঙচুর করছিল, তখন উনি দিদি হননি, তখন উনি দিদিদের দাদা হয়ে উঠেছিলেন। যে আপনি একটা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের কি হচ্ছে না হচ্ছে, কে করাপ্ট করছে, কে ভুল চিঠি পাঠাচ্ছে, কে টাকা ঝেড়ে দিচ্ছে, আপনি কিছু জানেন না। আপনি পুলিশ মন্ত্রী, পুলিশ ব্যবস্থার মধ্যে এটা তো প্রথম একটা অভিযোগ আসছে পুলিশের সম্পর্কে না, হাজার হাজার অভিযোগ আছে। একটা যদি হতো মানতাম যে ঠিক আছে, একটা আমি জানি না, এটা কে না কে সিভিক ভলেন্টিয়ার করেছে, পেটি ক্রিমিনাল, ধরে জেলে ভরে দাও। বছরের পর বছর আইপিএস র্যাঙ্কের লোকেদের নামে যখন করাপশনের অভিযোগ আসছে, এর আগে চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ ট্যাম্পার করেছে বলে, এভিডেন্স ট্যাম্পার করেছে বলে সুপ্রিম কোর্টের এফিডেভিট রয়েছে, তাহলে সেই পুলিশ ডিপার্টমেন্টের যিনি হেড, যিনি মিনিস্টার, তিনি জানেন না? তাহলে জানেনটা কি? দেখুন, কুণাল ঘোষ মহাশয়ের সম্পর্কে আমি বলতে চাই না, কারণ উনি উনি এটা একটা এজেন্ডা ধরে নিয়েছেন যে এটা ওনার একটা পিআর স্ট্র্যাটেজি, কনস্ট্যান্টলি উল্টোপাল্টা বাজে কথা বলে মানুষকে, হ্যাঁ, মানুষকে তাতিয়ে দিয়ে না। আপনি ওনার থেকে কি আশা করেন? একটা মানুষ 180 ফ্লিপ করে গেলেন। কুণাল ঘোষ মহাশয় একসময় দরজা চাপড়ে বললেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। আজকে এসে সেই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে সকাল থেকে রাত অব্দি চিৎকার চেঁচামেচি করছেন। তার মানেটা কি? সুবিধাবাদী মানুষ তিনি। তিনি নিজের মেরুদণ্ড রাখতে পারলেন না, বন্দির ডায়েরি লিখেছিলেন, কিন্তু সেই ডায়েরির পাতাগুলো খুলে আর সৎ কথাগুলি আর বলতে পারেন। কিন্তু একজন মহিলাকে আপনি বলছেন যে আপনার বদন বিগড়ে গেছে, আপনি কাজ পান না, আপনি আমাদের নাম তুলে ফুটেজ খেতে এসছেন। তুমি কি করো বাবা জীবন? তুমি কেন ভোটে দাঁড়িয়ে তুমি এই যে এত বড় বড় কথা বলছো, তোমার প্রফেশনটা কি? অংশুকে আমি অনুরোধ করব যে তুমি এই পোস্টে ডিলিট করো এবং তুমি স্বীকার করো যে তুমি রাজনৈতিকভাবে যা খুশি বলো নাকি, রাজনৈতিক আক্রমণ হতে হবে সেটা, কিন্তু ব্যক্তি আক্রমণ নয়। এইভাবে অপমানজনক কথা একজন মহিলাকে বলা যায় না। এইটা একজন মহিলা, তাকে ফিজিক্যালি অ্যাবিউসিভ কথা বলা হচ্ছে যে আপনার বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ পান না, সেই জন্য আপনি এখানে এসেছেন। আমরা যদি দেবাংশুকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, ওকে বলছেন যে বউ বলছেন, ইত্যাদি বলছেন, যাচ্ছে তাই কথা বলছেন, এগুলো রিগ্রেসিভ মানসিকতার পরিচয়।
মুখ্যমন্ত্রী আবারও বৈঠকের জন্য মুখ্য সচিব চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের। ইতিমধ্যেই বলছে লাইভ স্ট্রিমিং এ কিসের অসুবিধা, সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে না ভিডিও রেকর্ডিং করা যাবে, না লাইভ স্ট্রিমিং করা যাবে। অনেকেই বলছেন প্রশাসনিক বৈঠক, এই সমস্ত বৈঠকগুলো লাইভ স্ট্রিমিং হয় না, কিন্তু এই সরকার এতই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যে কেউ বিশ্বাস রাখতে পারছে না। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, কথা বলবো। কি বলবে অরিত্র? দেখুন, প্রথম কথা, আপনারা সবাই এটাকে প্রশাসনিক বৈঠক বলছেন, এটা তো প্রশাসনিক বৈঠক নয়, এটা একটা সামাজিক আন্দোলনের একটা ডায়ালগ বিটুইন টু পার্টিজ। এবং সেই পার্টিটা কারা? একটা ব্যর্থ প্রশাসন ইটসেলফ, আর কিছু সাধারণ মানুষ, মূলত যারা চিকিৎসক, তারা তাদের কর্মক্ষেত্রের যে অসুবিধাগুলো নিয়ে যারা সম্মুখীন হচ্ছেন, নারী সুরক্ষার প্রশ্নগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এইখানে প্রশাসনিক কোনো তো আলোচনা হচ্ছে না যে এখানে একটা সিকিউরিটি প্রোটোকলস নিয়ে আলোচনা হবে, বা এখানে এমন কিছু আলোচনা হবে যেটা জাতীয় বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। এখানে পরমাণু ট্রিটি নিয়ে আলোচনা হবে, কিংবা এখানে বিদেশ চুক্তি নিয়ে আলোচনা হবে, বাণিজ্য নিয়ে আলোচনা হবে, কি আলোচনা হবে? হ্যাঁ, একটা বলা যেতে পারে যে অভয়ার মামলার যে বিষয়টা হচ্ছে সেইটা নিয়ে কথা হবে। আমি সেটা নিয়ে নিজের ফেসবুকে লিখেছি যে চিকিৎসকরা যদি মনে করেন যে মামলা সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে তারা উত্থাপন করবেন না, তারা মিটিং থেকে এই বিষয়গুলোকে সরিয়ে রাখুন, রেখে বাকি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করুন। দেখুন, ঘটনাটা হচ্ছে ভিডিও ক্যামেরা আসার আগেও তো প্রশাসনিক বিভিন্ন মিটিং মিছিল হয়েছে, সেখানে বিদ্রোহ হয়েছে, বিক্ষোভ হয়েছে, সরকার আলোচনা করছে। কিন্তু হঠাৎ করে আমরা এখন কেন লাইভ স্ট্রিমিং এর দাবি করছি, বা সাধারণ মানুষ সেটা কেন সমর্থন করছেন, এবং চিকিৎসকরা কেন এই সাবজেক্টে অনড়, সেটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে আমরা প্রতি মুহূর্তে দেখছি প্রশাসন এই কয়েন ফ্লিপ করবার মতো সকালে এক কথা বলছে, বিকেলে নিজেই নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছে। একবার মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমরা টাকা দিয়ে দেবো, দরকারে কম্পেনসেট করবো, কম্পেনসেশনের কথা বলে দিয়েছি। কিছুদিন বাদেই আবার তিনি বলছেন না, এরকম তো কোনো কথা আমি বলিনি। মানে সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো কথা বলা যায় না, অথচ পুলিশ কমিশনার সাহেব নিজেই সাবজুডিস ম্যাটার নিয়ে তার মানে ধর্ষিতার ছবি নিয়ে, নাম নিয়ে রকমারি কথা বলে যাচ্ছেন। প্রতি মুহূর্তে কলকাতা পুলিশের পেজ থেকে বিভিন্ন রকম লোকেদের ছবি দাগিয়ে দিয়ে একে খুঁজে পাওয়া যাচ্ছে না, একে বার করুন। আরে এইগুলো তো সাবজুডিস ম্যাটার। তুমি সেটা ফেসবুকে একটা লোককে দাগিয়ে দিয়ে কিভাবে প্রচার করে দিচ্ছ যে এ হচ্ছে আসামি? সেটা কি প্রমাণিত হয়েছে ও আসামি কিনা? তুমি মামলাটা করেছো? তাহলে এত যদি আদালতের কথা মেনে এই কাজগুলো করতে হয়, তাহলে আমি একটু রেফার করতে বলবো 2014 সালে সুপ্রিম কোর্টের একটা মামলা হয়েছিল, সেটাও একটা সুমোটো মামলা। সেখানে বীরভূমে একটা গণধর্ষণের কেস নিয়ে সম্ভবত এই মামলাটা হয়েছিল। সেখানে পরিষ্কার তখনও এরকম হয়েছিল, স্টেটের যিনি সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছিলেন সম্ভবত, তিনি বলেছিলেন যে এত লক্ষ টাকা আমরা মানে এত হাজার টাকা কম্পেনসেশন দেবো। কোর্ট সেটাকে আবার কম্পেনসেশনের সংখ্যাটা বাড়ায়, এবং সেখানে কোর্টের ভার্ডিক্টে লেখা ছিল যে স্টেট ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে। 2014 সালে কে শাসন করছিলেন আপনারা নিশ্চয়ই জানেন, যে এই গভর্নমেন্ট ছিল। তাহলে একই গভর্নমেন্ট যদি এত আদালতের কথাকে এত গুরুত্বপূর্ণ ভাবে পাথেয় করে চলে, তাহলে 2014 সালের গণধর্ষণের মামলার যেটা সুপ্রিম কোর্টে সুমোটো ম্যাটার ছিল, যে মামলাটা ক্লোজ হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট এই অর্ডারে এটা লিখে দিয়েছিল, তারপরেও কি করে ফান্ডামেন্টাল রাইট এখানে আমরা রক্ষা করতে পারলাম না, এবং একজন চিকিৎসক কর্মক্ষেত্রে ধর্ষিত হয়ে মারা গেলেন? তার মানেটা হচ্ছে যে শুধুমাত্র যে এখানে একটা ধর্ষণ হয়েছে বলে এরা আন্দোলন করছে তা নয়, ওভারঅল একটা সিস্টেমিক ফেইলিয়ার তৈরি হয়েছে অধিকাংশ জায়গাতে। আপনি দেখুন, এই নিয়ে আন্দোলন হচ্ছে, তার মধ্যেই আমরা খবর পাচ্ছি সাগর দত্ত হাসপাতালে কোথাকার কি কিছু গুন্ডারা ঢুকে নাকি ভাঙচুর করছে। তার মানে শুধুমাত্র একটা আরজিকরটা একটা কোর সাবজেক্ট বা এপিসেন্টার হতে পারে, কিন্তু তার পাশে এই তরঙ্গটা ছড়িয়ে গিয়েছে। এবং পুরো এই জায়গার এই যে র্যাকেট বলুন, এই যে এই লোকগুলোর উপদ্রব বলুন, দিনের পর দিন এই জিনিসগুলো নিয়ে হয়েছে। এবং এটা শুধু যে বিরোধীদের বক্তব্য তা নয়, আমরা ডক্টর শান্তনু সেনের বক্তব্য মিডিয়াতে শুনেছি, তিনি নিজে বলেছেন তার মেয়ের সাথে কি হয়েছে। তিনি তো তৃণমূল কংগ্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার। তাহলে তিনি যখন বলছেন, তার মানে নিশ্চয়ই তিনি নিজের দলের খারাপ চান না, তিনি নিশ্চয়ই চান যে একজন চিকিৎসক বটে তিনি, তার নিশ্চয়ই একটা দায়িত্ব আছে চিকিৎসা ব্যবস্থার মান যাতে প্রোটেক্ট হয় সেইটাকে দেখার। তাহলে তার মেয়ে যদি এভাবে সুরক্ষিত বোধ না করতে পারে, এবং তার এগেনস্টে আমরা কি দেখলাম, সরকার কি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন? তা না করে শান্তনু সেন মহাশয়কেই বিভিন্ন পোস্ট থেকে বাদ দিয়ে দিলেন এবং তাকে সাইডলাইন করে। চিকিৎসকদের যদি চেয়ারটা লক্ষ্য হতো, তাহলে তো আমরা সেখান থেকে আমরা একটা ভোটের এজেন্ডা দেখতাম। আমি তো আজ অব্দি এই যে 5 দফা দাবি তারা লিখেছেন, বা এই যে এত আন্দোলন করছেন, আমি আজ অব্দি একজন চিকিৎসককেও দেখিনি যে তারা কেউ বলছেন আমরা এখান থেকে একটা নেতা তৈরি করে ভোটে দাঁড়াবো। তাদের বক্তব্যটা খুব স্পষ্ট, তারা বলছেন যে বিভিন্ন মেডিকেল কলেজে একটা কালোবাজারি কারবার চলছে, কোথাও নেতাদের পদলেহন করে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, জাল হয়ে যাচ্ছে, ইনএফিশিয়েন্ট লোকজন তারা অ্যাডমিট হয়ে যাচ্ছে, পিএইচডির পেপার চুরি হয়ে যাচ্ছে, মেয়েদের এবং ছেলেদের উভয়ের ওপরে বিভিন্ন রকম র্যাগিং করা হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে,
মেডিসিনের কালোবাজার চলছে গ্রামে গঞ্জে মফস্বলে এবং কলকাতার হাসপাতালে। সমস্ত জায়গায় কর্মক্ষেত্রে চিকিৎসকরা আনসেফ ফিল করছেন, বোথ ফ্রম পাবলিক এবং ফ্রম ক্রিমিনাল এবং স্টেট। এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা চিকিৎসক যারা কাজ করতে গেছেন তারা তো কাজ করতে গেছেন, আপনি সত্যিই ভেবে দেখুন না যে চিকিৎসকরা তো কেউ রাজনীতিবিদ হতে আসেননি, তাহলে তারা স্টুডেন্ট কেন? তারা তো পড়াশোনা ছেড়ে দিয়ে ফুল টাইম তারা ভোটের লড়াইতে লড়তে পারতেন। যারা ওখানে আন্দোলন করছেন, অনশন করছেন, আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা নিজে। তার কারণ তারা ওখানে পড়াশোনা করতে গেছেন, ডিগ্রি আনতে গেছেন, তাদের কাজ হচ্ছে ডিগ্রিটা আনা, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করে চিকিৎসা ব্যবস্থাটাকে আরো সাস্টেন করা। এবং আমরা ভাবছি যে এরা বোধহয় কাজ করতে চায় না, এরা কতগুলো ফালতু লোক ওখানে বসে আছে, আসলে তা না, উল্টোটা, ওরা সব থেকে বেশি কাজে ফিরতে চায়। কিন্তু বক্তব্যটা হচ্ছে কাজে ফিরে পরের দিন যদি আবার তার একটা সহকর্মী বা তাকে খুন হতে হয়, আবার যদি আর একটা ধর্ষণ হয়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু তার ভার্বাল অবজারভেশন, রিটেন অবজারভেশনে বারবারই বলেছেন যে স্টেট ব্যবস্থা নিতে পারে, চিকিৎসকদের অনুরোধ করা হচ্ছে। স্টেট কি বলছে? যে না, চিকিৎসকদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনারা কাজে ফিরুন। হ্যাঁ, নিশ্চয়ই বলেছেন সুপ্রিম কোর্ট, কিন্তু তার সাথে এই কথাটাও বলেছে যে চিকিৎসকরা সুরক্ষিত বোধ করে তাহলে তারা কাজে ফিরবে। চিকিৎসকরা সুরক্ষিত বোধ কি আরম্ভ করেছেন সেটা ফিল করতে, যে আমরা সেফ? যদি তা করতেন তাহলে সাগর দত্ত এই ঘটনা ঘটলো কি? আপনাকে তো কেউ আন্দোলন দেখাচ্ছে না, আপনাকে আন্দোলন, আপনার কেন একটা মানুষ আন্দোলন করে, কেন একটা মানুষ বিক্ষোভের পথ বেছে নিয়েছে, কেন হঠাৎ করে এই আমি নিজে লিখেছিলাম যে চিকিৎসকরা আগে আপনারা তো বলেননি, এই কালোবাজার তো আগে চলছিল। কিন্তু আপনি যদি রিয়েলিস্টিক্যালি ভেবে দেখেন তাহলে ঘটনাটা হচ্ছে এই ত্রাসটার জন্য তারা বলতে পারছিল না হয়তো, কারণ একজন বলতে যাচ্ছে তাকে মেরে দিচ্ছে। এই আরজি করে অন্তত 4 থেকে 5টা বা 6টা এরকম ঘটনা ঘটেছে, রহস্য মৃত্যু, কোনোটা র্যাগিং বলে চালিয়েছে, কোনোটা আত্মহত্যা বলে চালিয়েছে, বিভিন্ন রকম আজগুবি গালগল্প দিয়েছে, সেই একটা মামলাও ক্লোজ হয়নি। এবং সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আপনি ভাবুন, ওসি সাহেব গ্রেফতার হয়েছেন। এতদিন আমরা ভাবতাম যে ঠিক আছে, মন্ত্রীগুলি চোর ছাচোর, তারা বদমাস, আমলারা চোর ছাচোর, তারা বদমাস। এখন দেখছি একটা থানার ওসি, আপনি কাকে বিশ্বাস করবেন? পুলিশ ডিপার্টমেন্টে আমাদের কিছু হলেই, দেখুন সাধারণ মানুষ তো এত রাজনৈতিক জ্ঞান নিয়ে তারা যায় না, আপনি মফস্বলের মানুষকে জিজ্ঞাসা করবেন, তাদের কাছে কিছু হলেই থানার বড়বাবু, এটা হচ্ছে তাদের কাছে একটা বিরাট ব্যাপার, যে কিছু না হলে থানার বড়বাবুকে বললে একটা সমাধান পাওয়া যাবে। সেই বড়বাবু আজকে প্রমাণ লোপাটের দায়ে তিনি জেলে বসে আছেন। তাহলে এই সিস্টেমকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? অ্যাবসলিউটলি এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, আমি বহু ওসিদেরকে দেখেছি, এরকম ওসি যেরকম, এরকম দুর্নীতিপরায়ণ ওসি যেরকম রয়েছে, আবার এরকম অনেক সৎ পুলিশ অফিসারও রয়েছে যারা কিন্তু চায় কাজ করতে, কিন্তু কাজ করতে পারে না প্রশাসনিক চাপে। তার কারণ এখানে তো একটা হায়ারার্কি রয়েছে, একজন ওসি, এসপি বা এসআই, সে হট করে তার ক্ষমতা নেই যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারকে ওভাররুল করবে, কারণ সেখানে কিছু প্রোটোকলস রয়েছে। এবার এই প্রোটোকল মেনে একজন ওসি এই কাজটা করার সাহস তখনই পান বা তখনই তিনি করতে পারেন যখন অবশ্যই সেখানে উপর মহলের কোনো চাপ থাকে এবং সেই চাপের করাপশনের বোঝাটা তাকেও বয়ে বেড়াতে হয়। এইটা একটা সিস্টেমিক বোঝা প্রত্যেকে বয়ে বেড়াচ্ছেন। আপনি একটা কথা, মানে আপনি যদি এই প্রশ্নটা যেহেতু করলেন, আপনি বলুন তো পুলিশ কমিশনারের কি ভূমিকা আজকে দীর্ঘদিন ধরে এই যে চিকিৎসকরা যাচ্ছে? আচ্ছা, রাজীব কুমার ওখানে কি করছেন? কেন সেখানে বিনীত গোয়েল এসে সরাসরি কথা বলছেন না? বিনীত গোয়েল তো কলকাতা পুলিশের এখনো কমিশনার খাতায় কলমে, তাহলে তিনি একবারও সামনে এসে ছাত্রদের সাথে কেন কথা বলছেন না? এই মিটিংগুলোতে আইপিএস রাজীব কুমারকে আমরা দেখতে পাচ্ছি, মনোজ পান্ত চিফ সেক্রেটারিকে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি। তাহলে বিনীত গোয়েলকে যদি মুখ্যমন্ত্রী এত কনফিডেন্ট মনে করেন যে না উনি সৎ, উনি কিছু করেননি, এটা শুধুমাত্র, হ্যাঁ ওনাকে পদত্যাগ করানো যাচ্ছে না, উনি ঠিক অপারেট করছেন, যদি এতটাই সৎ পুলিশ অফিসার হবে, আমি যদি এতটা কনফিডেন্ট হব আমার চেয়ারের প্রতি, আমার কাজের প্রতি, তাহলে ছাত্রদেরকে ফেস করছি না কেন? যখন ছাত্ররা লালবাজারে যখন গেছে, পেছনের দরজা দিয়ে ওনাকে পালাতে হয়েছে, তারপরে নিজের পদত্যাগপত্র হাসি মুখে গ্রহণ করেছেন নির্লজ্জের মতো, এবং তারপরে এই যে ছাত্ররা আলোচনা করতে যাচ্ছে ওনাকে পদত্যাগও করাচ্ছে না, অথচ গোটা ব্যাপারটা যেখানে ঘটেছে সেটা কলকাতা পুলিশের জুরিসডিকশন, অথচ সেখানে রাজীব কুমার দেখছেন যেখানে তার থাকার কথা না, থাকার কথা কলকাতা পুলিশ কমিশনারের, তিনি নেই। রাজীব কুমার এবং মনোজ পান্ত রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন। তাহলে বিনীত গোয়েল সাহেব যদি এতই অপটু একজন পুলিশ অফিসার হবেন, তাকে বের করে দেওয়া হোক তার পদ থেকে, সেখানে নতুন পুলিশ কমিশনার আনুন যিনি কথা বলতে পারবেন, যার জুরিসডিকশনে কাজ হচ্ছে। কলকাতা পুলিশের জুরিসডিকশনে অন্যায় হয়েছে, কলকাতা পুলিশের জুরিসডিকশনে মিছিল, মিটিং ইত্যাদি সমস্ত কিছু হয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে এই ঘেরাওগুলো হচ্ছে। তাহলে রাজীব কুমারকে দেখতে পাচ্ছি বিধাননগর পুলিশ কমিশনার সামনে আসছেন না, বিনীত গোয়েল সামনে আসছেন না, এডিজি নর্থ, এডিজি সেন্টার, এরা হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছেন।
হ্যাঁ, ডিসি সেন্টারকে পাওয়া যাচ্ছে না, তাহলে হঠাৎ করে মানে এক একবার এক এক রকম। এই যে ইন্দিরা দেবী মাঝখানে কথা বলতে আরম্ভ করেছিলেন, তিনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। তার মানেটা কি? বিভিন্ন সময় বিভিন্ন আমলাদেরকে সামনে খাড়া করে দেওয়া হচ্ছে, দেখা হচ্ছে যে মানুষ কিভাবে রিয়াক্ট করে। ওই দাবার চালের মতো বিভিন্ন সেনা সামন্তকে এগিয়ে দিয়ে দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী যে কে কিভাবে রিয়াক্ট করে, কাকে কতটা। একদম একটা টেস্টিং হচ্ছে, এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু এই এক্সপেরিমেন্টটা চলবে না। তার কারণ হচ্ছে মানুষ প্রশাসনের ওপরে বিশ্বাস এবং আস্থা হারিয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে, ল দু রকমের হয়, একটা হচ্ছে জাস্ট ল, একটা হচ্ছে আনজাস্ট ল। এখন যেটা চলছে সেটা হচ্ছে আনজাস্ট ল এর একটা অর্ডার চলছে। তার কারণ হচ্ছে যে আমি একটা ল অ্যাবাইডিং সিটিজেন তখনই হব যখন আমি ফিল করব যে এই ল এবং ল এর এনফোর্সমেন্ট দুটোই আমার জন্য। নারী সুরক্ষা নিয়ে আইন আছে, আমার ভিসাকা গাইডলাইন রয়েছে, সিসিটিভি নিয়ে গাইডলাইন রয়েছে, একটাও ফলোড হয় না। জেন্ডার সেন্সিটাইজেশন নিয়ে একটা কিচ্ছু হয় না। তাহলে খাতায় কলমে যে লটা লেখা রয়েছে সেই লটা যখন আমাকে কোনো রকম ভাবে হেল্প করছে না, তাদের একটা ডিসক্রিমিনেশন হচ্ছে, আমি আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাচ্ছি, তখন সেই লয়ের প্রতি তো আমাদের আস্থা হারাচ্ছে। এবং তখনই মানুষ বিক্ষোভের পথ বেছে নিচ্ছে। মানুষ কেউ বেআইনি হতে চায় না। মানুষ চায় না যে সারাক্ষণ লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে। যেটা যেটা আজকের চিঠিটা আমি দেখছিলাম, যেটা চিফ সেক্রেটারির দপ্তর থেকে পাঠানো হয়েছে, কি অদ্ভুত বৈপরীত্য। ওখানে লেখা দেখবেন যে ওপেন মাইন্ডেড ডিসকাশন, অথচ যত দিন যাচ্ছে ওপেন মাইন্ডেড ডিসকাশনটা চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে আসছে। প্রথমে ছিল খোলা ময়দানে আলোচনা, তারপরে হলো ধর্ণা মঞ্চে আলোচনা, তারপরে হলো নবান্নের সভাঘরে আলোচনা, এখন সেটা কালীঘাটের ছোট বাড়ির মধ্যে সীমিত হয়ে যাচ্ছে। এবার হয়তো বলবে হোয়াটসঅ্যাপ কলে বা ওই ফেস টাইমে রেকর্ডিং করে মিছিল আলোচনাটা ক্লোজ করে নাও। তাহলে ওপেন মাইন্ডেড হচ্ছে কোথায়? তোমার যদি আলোচনা এত সৎ হয়, চিকিৎসকদের 5 দফা দাবির মধ্যে অভয়া, জাস্টিস ছাড়া আর যে দাবিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই হচ্ছে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে, তাহলে সেটা যদি সাধারণ মানুষ শোনে যে আচ্ছা ওই হাসপাতালে এই প্রবলেম হয়েছে, এই লোকটাকে আপনি সরিয়ে দিন, এটা শোনালে কি অসুবিধা হয়েছে সাধারণ মানুষের? তার কারণ প্রশাসন জানে যে যখনই আলোচনাটা জনসমক্ষে আসবে, এখন এটা আদালতের একটা সাবজেক্ট রয়েছে, আমরা কথা বলতে পারছি না সব নিয়ে, সিবিআই তদন্ত করছে, আমরা সব তথ্য জানতে পারছি না। কিন্তু যখনই আলোচনাটা খোলাখুলি হবে, যেটাকে প্রশাসনিক মিটিং বলে দিচ্ছেন, তাহলে আপনি প্রশাসনিক মিটিং এ তো আইপিএস দের ধমক চমক দেন, সেটা আপনি ভিডিও রেকর্ড করে দেন কেন? আপনার তার মানে ওটা আপনি ইমেজ ম্যানেজ করেন। অমুক ওসিকে ডেকে বলেন যে কি করছে, আপনি কিছুদিন হ্যাঁ ফুটপাত নিয়ে আপনি সুজিত বসুকে ডেকে বললেন, এটা তো আপনার পার্টির নিজস্ব আলোচনা, আপনি আপনার গভর্নমেন্টের নিজস্ব আলোচনা, আপনি গভর্নমেন্টের অন্দরমহলে গিয়ে আলোচনা করুন। তাহলে সেইটা যদি আপনি পাবলিকলি আলোচনা করতে পারেন, সেই অর্ডারটা ওই যে কলকাতার ফুটপাত ক্লিয়ারিং করতে হবে, এটাও তো মানে বিচারাধীন বিষয়, বিচারের অর্ডার হিসাবে আপনি অ্যাকশন নিচ্ছেন। তাহলে আপনি সেইটা নিয়ে তো ক্রিটিসাইজ করছেন, সেইটা নিয়ে ভোটের মঞ্চে কথা বলছেন, সেইটা নিয়ে আপনি সুজিত বসু, অরূপ বিশ্বাস, ও কেন এই বসিয়েছে, ও কেন এই বসিয়েছে, ওসিরা কি করো, থানা কি করো, এই নিয়ে একেবারে হৈ হৈ করে চিৎকার করছেন। তাহলে চিকিৎসকদের বিষয় নিয়ে আলোচনা যখন করতে যাচ্ছে, তখনই আপনার হঠাৎ একেবারে প্রচন্ড সাংবিধানিক একদম খুব নীতি পরায়ণ হয়ে উঠছেন। তার মানে নীতি পরায়ণতাটা আপনার কোনো একটা নির্দিষ্ট ক্লজের উপর ডিপেন্ড করে, ওটা শর্ত সাপেক্ষ সততা। প্রথম কথাটা হচ্ছে, এর আগেও ইতিহাসে ছিল যে দুর্গাপুজোর পঞ্চমী বা ষষ্ঠীর দিন কমিশনার বদল হয়েছে, এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে আছে। ফলে দুর্গাপুজো হচ্ছে বলে কমিশনার বদল করা যাচ্ছে না, এটা ভুল কথা। আসলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এরকম কোনো কমিশনার খুঁজছেন ডিপার্টমেন্ট থেকে, যে ওনার কথায় উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তার কারণ উনি তো কিছু রোবট চান, উনি সৎ অফিসার চান না। যদি সৎ অফিসার চাইতেন, যদি ওনার মনে হতো যে পুলিশ ব্যবস্থাকে আমি সুরক্ষিত করে আজকে এই হাসপাতালগুলোকে আমি প্রোটেক্ট করবো, সাধারণ মানুষকে সুরক্ষা দেবো, তাহলে এই আজকের অনশন মঞ্চগুলি হতো না এসে। কিন্তু আরজি করে যখন রাত্রেবেলা তৃণমূলের গুন্ডারা গিয়ে ভাঙচুর করছিল, তখন উনি দিদি হননি, তখন উনি দিদিদের দাদা হয়ে উঠেছিলেন। হ্যাঁ, কিন্তু তখন গিয়ে আমরা দেখলাম যে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো। যখন সন্দীপ ঘোষ এই কালোবাজারি র্যাকেটগুলো করছিল, যখন, আচ্ছা আপনি একটা কথা বলুন, সন্দীপ ঘোষ তারা বিলেতে একটা মামলায় ফেসে তিনি জেল হাজত পর্যন্ত কেটে এসছেন, তাহলে তিনি কি করে সরকারি কর্মচারী হলেন? আপনি জিজ্ঞাসা করেছেন পুলিশ ডিপার্টমেন্টকে যে এই যে সঞ্জয় বলে যে ছেলেটি প্রাইমা ফেসি অ্যাকিউজড, যাকে রেপিস্ট বলে আমরা এখনো পর্যন্ত মোটামুটি দাগিয়ে দিয়েছি, সেই ব্যক্তি যদি রেপিস্ট প্রমাণিত হয়, দেখা যাচ্ছে তিনি একজন নেক্রোফিলিক, দেখা যাচ্ছে যে তার এই ধরনের একটা অপরাধপ্রবণ মানসিকতা, তার পাড়ায় যেখানে তিনি থাকতেন এর আগে বহু এরকম অভিযোগ তার সম্পর্কে আছে। তাহলে সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্টমেন্টের সময় পুলিশের পক্ষ থেকে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন কেন করা হয়নি, এই নিয়ে কোনো আলোচনা নেই। তার মানে দেখা যাচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই আসলে গোড়ায় গলদ তৈরি হয়েছে। এবং এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি জানি না বা আমার সম্পূর্ণ চোখের আড়ালে হয়েছে, তাহলেও সেটা ভয়ঙ্কর ভুল। তার কারণ এটা কখনোই হতে পারে না
যে একটা এক্সিকিউটিভ মেশিনারি কোনো রকম লেজিসলেটিভ ইন্টেন্ট ছাড়া কাজ করছেন। একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি জানেন না এটা একটা নতুন রোগ হয়েছে, জানি না রোগ। এর আগে যখন ফিরহাদ হাকিমের সম্পর্কে ওই মিউনিসিপ্যাল রিলেটেড আলোচনা হলো, তখন সবাই বলে বসলেন আরে মেয়রের কি কাজ সমস্ত কিছু দেখা। তাহলে মন্ত্রীদের কাজটা কি? আমি যেটা বুঝতে পারি না, মন্ত্রীদের কাজ কি এসি গাড়িতে করে আসবেন, নমস্কার করবেন, হাত নাড়বেন, আবার বাড়ি চলে যাবেন? মন্ত্রীদের কাজ নয় ডিপার্টমেন্টটা সঠিকভাবে ফাংশন হচ্ছে কিনা দেখা? মন্ত্রী এটা জানেন না যে ওই ওই যে ঘরটা ভাঙার অর্ডারটা কিভাবে সচিবের দপ্তর থেকে চিঠিটা পাস হয়ে গেল? তাহলে মন্ত্রী কি করতে আছেন? মাইনা নেন কি? তার কাজটা কি? তার স্কোপ অফ সার্ভিসটা মানুষকে জানান। যে আপনি একটা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের কি হচ্ছে না হচ্ছে, কে করাপ্ট করছে, কে ভুল চিঠি পাঠাচ্ছে, কে টাকা ঝেড়ে দিচ্ছে, আপনি কিছু জানেন না। আপনি পুলিশ মন্ত্রী, পুলিশ ব্যবস্থার মধ্যে এটা তো প্রথম একটা অভিযোগ আসছে পুলিশের সম্পর্কে না, হাজার হাজার অভিযোগ আছে। একটা যদি হতো মানতাম যে ঠিক আছে, একটা আমি জানি না, এটা কে না কে সিভিক ভলেন্টিয়ার করেছে, পেটি ক্রিমিনাল, ধরে জেলে ভরে দাও। বছরের পর বছর আইপিএস র্যাঙ্কের লোকেদের নামে যখন করাপশনের অভিযোগ আসছে, এর আগে চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ ট্যাম্পার করেছে বলে, এভিডেন্স ট্যাম্পার করেছে বলে সুপ্রিম কোর্টের এফিডেভিট রয়েছে, তাহলে সেই পুলিশ ডিপার্টমেন্টের যিনি হেড, যিনি মিনিস্টার, তিনি জানেন না? তাহলে জানেনটা কি? তিনি যখন একজন কর্মী হিসেবে বলছেন আমাকে তার কথা অ্যাকনলেজ করতে হবে, কিন্তু আমি যেহেতু ভিতরে অঙ্কটা জানি না কিভাবে কাজ করছেন পুলিশ অফিসার। হ্যাঁ, কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেন এবং মুখ্যমন্ত্রীর আশপাশে যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেখানে এই ইনপুটগুলো থাকে না, এই কথা আমি বিশ্বাস করি না। অবশ্যই তিনি জানতেন, তিনি আইদার প্যাসিভলি বেনিফিটেড হতেন পলিটিক্যালি। আমি আগের দিন মজা করে লিখেছিলাম ফেসবুকে যে আমাদের স্কুলে, আমাদের হাই স্কুল লেভেল একটা অদ্ভুত মডেল ছিল। সেটা হচ্ছে একজন ক্লাস মনিটর থাকতো, সেই মনিটরটি মোটামুটি ভালো ছেলে, ভালো পড়াশোনায়, আর কিছু লাস্ট বেঞ্চার থাকতো। লাস্ট বেঞ্চারদের সাথে মনিটরদের একটা সেটিং হতো, সেই সেটিংটা হচ্ছে এরকম যে আমরা মানে মনিটর আমাদেরকে অ্যালাউ করবেন লাস্ট বেঞ্চে বসে হ্যান্ড ক্রিকেট খেলতে, পেন ফাইটিং খেলতে, যত রকমের বদমাইশি আছে করতে। পরীক্ষার হলে যে প্রশ্ন পারবে না সেই প্রশ্ন নিচ থেকে টয়লেটে যাওয়ার নাম করে কি করে ঝেড়ে আনতে হয় সেইগুলো নিয়ে মনিটর আমাদেরকে অ্যালাউ করবেন। তার বিনিময়ে আমরা মনিটরকে, যখন ক্লাসের ভোট হবে, লাস্ট বেঞ্চারদের বদমাস ছেলেদের সংখ্যাটা যেহেতু বেশি, আমরা সবাই ভোট দিয়ে মনিটরকে মনিটর থাকতে সাহায্য করব। এই পাওয়ার পলিটিক্সটাই ঢুকে গেছে এখানে রাজনীতি। আমি যদি ধরেও নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতির সাথে জড়িত নন, তিনি ক্ষমতায় থাকার জন্য এই দুর্নীতি পরায়ণ লোকেদের ব্যবহার করেছেন, অথবা তিনি দুর্নীতিটা হতে দেখেছেন, হয়তো জেনেছেন, কিন্তু হতে দিয়েছেন, কখনো আটকাননি। আজ অব্দি একটা কারেক্টিভ মেজারমেন্ট তো নেননি, একটা কড়া অর্ডার তো দেননি। এই স্বাস্থ্য ভবনে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করলে জানা যাচ্ছে, অন্যান্য চিকিৎসকদের জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ একটা বিখ্যাত নাম ছিল স্বাস্থ্য দপ্তরের মধ্যে। তাহলে আপনি জানতেন না এতদিনে এত বড় একটা বিচক্ষণ, হ্যাঁ, রাজনীতিবিদ হয়ে আপনি এত মানে অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে আপনি জানেন না এই সন্দীপ ঘোষের কেচ্ছা কেলেঙ্কারি? আপনি আইদার জানতেন, জেনে সেটাকে চুপ করে এড়িয়ে গেছেন যে ঠিক আছে আচ্ছা ও যা করছে করুক, আমার তো কিছু পলিটিক্যাল বেনিফিট হচ্ছে। আসলে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এই আদ্যন্ত করাপ্টেড লোকগুলোকে ব্যবহার করা হয়েছে। এখন যেই দেখছে ফেসে গেছে, এখন আমরা বলতে আরম্ভ করেছি না না ও কিছু জানে না, ও যা করেছে সব ওর দায়িত্ব। দেখুন, প্রথম কথাটা হচ্ছে এটা একটা রিগ্রেসিভ মানসিকতা, এবং এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এনারা মেয়েদেরকে কি নজরে দেখে। আমি দেবাংশুকে খুব ভালোবাসি, ব্যক্তিগতভাবে তাকে আমি জানিয়েছি যে এইটা তার থেকে আমি আশা করিনি। হ্যাঁ, যিনি অভিনেত্রী বলেছেন তিনি একটু এজিটেটেড হয়ে হয়তো মারামারির কথা বলে ফেলেছেন যে পাবলিক আপনাকে বুঝে নেবে, সেটা অ্যাগ্রিভড স্পিকার হিসেবে তিনি বলে ফেলেছেন, ঠিক আছে, সেটা অন্যায় করেছেন। হয়তো উস্কানিমূলক কথা বলে থাকলে তার এগেনস্টে আইনি ব্যবস্থা রয়েছে, তার এগেনস্টে আমরা সাইবার মামলা করতে পারি, যে চ্যানেলে দেখানো হয়েছে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া যেতে পারত। কিন্তু একজন মহিলা, তাকে ফিজিক্যালি অ্যাবিউসিভ কথা বলা হচ্ছে যে আপনার বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ পান না, সেই জন্য আপনি এখানে এসেছেন। আমরা যদি দেবাংশুকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, ওকে বলছেন যে বউ বলছেন, ইত্যাদি বলছেন, যাচ্ছে তাই কথা বলছেন। এগুলো রিগ্রেসিভ মানসিকতার পরিচয়। এবং আমি বুঝতে পারি না যে আন্দোলনটাকে নিয়ে আজকে এগিয়ে গেছেন মানুষরা, এটা তো শুধুমাত্র চিকিৎসকদের আন্দোলন নেই। এখানে চিকিৎসক যদি 100 জন থাকেন, 1000 জন অন্যান্য প্রফেশনের মানুষ রয়েছে। তার কারণ হচ্ছে যে এই সমস্যাটা এখন আর নির্দিষ্ট কোনো কমিউনিটির সমস্যা নয়, প্রত্যেক পেশার মানুষ এখানে গেছেন। এবং অবাক হয়ে যাবেন, আমরা এতদিন মনে করতাম যে আন্দোলন করা বোধহয় কিছু শিক্ষিত শহুরে বাবুদের কাজ। আমি লেটেস্ট কতগুলো খবরের কাগজের রিপোর্ট দেখছিলাম
গ্রামগঞ্জ মফস্বল থেকে মেয়েরা পার্টিসিপেট করছেন স্বতঃস্ফূর্তভাবে। এইটা আর ওই শহুরে বাবু কালচারের সফিস্টিকেটেড কিছু লোকজন শার্ট প্যান্ট পরে গিয়ে মাইকে কথা বলছে হে বন্ধুগণ বলে, ওই আন্দোলন আর নেই। এটা এখন সাধারণ বাঙালির আন্দোলন হয়ে গেছে, বাংলার প্রত্যেকটা গৃহবধূর সুরক্ষার আন্দোলন হয়ে গেছে। তার কারণ ধর্ষণ থেকে, ইপটিজিং থেকে, অপমান থেকে, অ্যাবিউজ থেকে, মলেস্টেশন থেকে, এইটা মহিলাদের প্রত্যেক স্তরের মহিলাদের এটা সহ্য করতে হয়। তাই এটা শুধুমাত্র শহর বা গ্রামের আলাদা করে আন্দোলন নেই। এইরকম একটা অবস্থায় দেবাংশু আইনি ব্যবস্থা নিতে পারতেন, দেবাংশু রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারতেন, যে অন্যান্য ক্ষেত্রে যেরকম বলে লেফট প্রোপাগান্ডিস্ট মুক্ত ইত্যাদি বলে সেই নিয়ে বলতে পারতেন। কিন্তু একজন মহিলাকে আপনি বলছেন যে আপনার বদন বিগড়ে গেছে, আপনি কাজ পান না, আপনি আমাদের নাম তুলে ফুটেজ খেতে এসছেন। তুমি কি করো বাবা জীবন? তুমি কেন ভোটে দাঁড়িয়ে তুমি এই যে এত বড় বড় কথা বলছো, তোমার প্রফেশনটা কি? তুমি নিজে একবার ভিডিওতে বলেছিলে যে তোমার বাবাকে নাকি 70 বছর বয়সে এখনো কাজ করতে হয়। তোমার প্রফেশনটা কি? তার মানে তুমি কি বলতে চাও রাজনীতি একটা প্রফেশন? রাজনীতি থেকে ইনকাম করবার জন্য লোকজন আসে রাজনীতি? তোমরা একটা দল লোক বলো রাজনীতি প্রফেশন হতে পারে না, রাজনীতি জনসেবা। আবার আরেক দল লোক যারা রাজনীতি করছো তারা বলছো যে না, রাজনীতি করেই জীবিকা নির্বাহ করা যায়। উনি যদি সিরিয়াল ধরে নিলাম, উনি সিরিয়ালে কোনো কাজ পান না, এ নিয়ে আমাকেও প্রতিনিয়ত বলতে হয়, কারণ এদের কাজই হচ্ছে যখন এরা তর্কে পারে না তখন মানুষকে ছোট করে আনন্দ নেয়। বিষয়টা হচ্ছে যে আমি যদি ধরেও নিই যে উনি আদ্যন্ত বেকার, আমি ধরে নিলাম যে ম্যাডাম কোনো কাজ পান না, তুমি কত বড় একেবারে কর্মযোগী হয়ে উঠেছো এখানে যে তুমি অন্যকে বলছো যে আপনার বদন বিগড়ে গেছে? এটা কি ধরনের ভাষা যে আপনি কাজ পান না, আপনি বিরিয়ানি খাওয়ার লোভে কি সব লিখেছে ফুটেজ পেতে এখানে এসছেন? এইটা একজন রাজনীতিবিদের ভাষা? দেবাংশু এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন, আপনি যদি ভোটে জিততে পারেননি, আগামীতে যদি দাঁড়ান আমি আশা করবো আপনি জিতবেন। আপনি কোথায় যাবেন? আপনি পার্লামেন্টে যাবেন বা আপনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাবেন? সেখানে কারা যায়? ল মেকাররা যায়। ওখানে কারা বসেছিলেন এক সময়? জওহরলাল নেহেরু থেকে আম্বেদকর থেকে মহাত্মা গান্ধী থেকে, তারা ওই পার্লামেন্টটা প্রতিষ্ঠা করেছেন। আপনি সেইখানে পা দিতে চলেছেন বা দিতে চাইছেন, অ্যাম্বিশিয়াস, আপনি যাবেন সেখানে? আপনি দেশের নেতা মানে শুধু ওই গাড়ির সামনে কতগুলো ব্যাজ ঝুলিয়ে আর একটা কোনো নেতার তলায় জিন্দাবাদ জিন্দাবাদ করে নেতা হওয়া যায় না। এটা একটা লিডারশিপ। দেখুন, কুণাল ঘোষ মহাশয়ের সম্পর্কে আমি বলতে চাই না, কারণ উনি এটা একটা এজেন্ডা ধরে নিয়েছেন যে এটা ওনার একটা পিআর স্ট্র্যাটেজি, কনস্ট্যান্টলি উল্টোপাল্টা বাজে কথা বলে মানুষকে তাতিয়ে দিয়ে না। আপনি ওনার থেকে কি আশা করেন? একটা মানুষ 180 ফ্লিপ করে গেলেন। কুণাল ঘোষ মহাশয় একসময় দরজা চাপড়ে বললেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, আজকে এসে সেই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে সকাল থেকে রাত অব্দি চিৎকার চেঁচামেচি করছেন। তার মানেটা কি? সুবিধাবাদী মানুষ তিনি নিজের মেরুদণ্ড রাখতে পারলেন না। বন্দির ডায়েরি লিখেছিলেন, কিন্তু সেই ডায়েরির পাতাগুলো খুলে আর সৎ কথাগুলি আর বলতে পারেন না। তার কারণ তাকে জেলের বাইরে থাকতে হবে, তাই রাজনীতিবিদদের পদলেহন তিনি করছেন। কিন্তু আমার সব থেকে রাগ হয়েছে, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি আমি দেবাংশুর সেটাকে শেয়ার করেনি। কুণাল বাবু এইরকম করেন, আমরা মোটামুটি তাকে একটা এরকম একটা তালিকাতেই ধরে রেখেছি যে উনি এই ধরনের কথাগুলোই বলবেন এবং ওনার এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তার কারণ উনি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেন সারাদিন। ঠিক আছে, আমি ধরে নিলাম যে একজন আসামি, যা পারেন করুনকে। কিন্তু দেবাংশু একটা এমপি হওয়ার লড়াইতে নেমেছে, এটা ইয়ার্কির ব্যাপার নয়। তুমি একজন যুব নেতা, তোমাকে দেখে তুমি আশুতোষ কলেজে গেলে চারপাশে ভিড় হয়ে যায়। কেন হয়ে যায়? তোমার এই যে 1 মিলিয়ন ফলোয়ার, এর মানেটা কি? এরা শুধুমাত্র ফেসবুকে তোমাকে ফলো করে তা না, তারা উকিয়ে থাকে যে দেবাংশু কি যুক্তি উপস্থাপনা করে। কারণ দেবাংশু ভালো লেখেন, ভালো কথা বলেন, নিজের দলের হয়ে বলুন, অন্য কিছু বলুন, যাই হোক তিনি ভালো একজন বক্তা। তাকে অনুসরণ করে আরো হাজার হাজার মানুষ, দেবাংশুর পোস্ট শেয়ার করে, র্যাটিফাই করে, যা দাদা বলেছেন। তাহলে এই যে সম্মানটা তুমি মানুষের থেকে পাচ্ছ, তুমি নিজের লিডার হতে শেখো আগে। অন্যের বদন বিগড়ে গেছে না, অন্য বেটে না, কালো না, এই রকম বিদ্বেষী কথাবার্তা বলো না। তুমি রাজনৈতিকভাবে তোমাকে আক্রমণ করেছে, উনি যদি উস্কানিমূলক কথা বলে তুমি আইনি ব্যবস্থা নেবে, রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করো। কিন্তু রাজনীতি করা মানে একটা যুক্তির এগেনস্টে আমার যদি কিছু বলার না থাকে তাকে শারীরিকভাবে আক্রমণ করা, তার নাম তুলে, তার বর্ণ তুলে, তার জেন্ডার তুলে, বডি শেম করে, এইটা রাজনীতি হতে পারে না। সেটা যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস একটা বাজে লিডারশিপ তৈরি করছে। আমি এখনো বিশ্বাস করি, আমি দেবাংশুকে আমি অনুরোধ করব যে তুমি এই পোস্টে ডিলিট করো এবং তুমি স্বীকার করো যে তুমি রাজনৈতিকভাবে যা খুশি বলো নাকি, রাজনৈতিক আক্রমণ হতে হবে সেটা, কিন্তু ব্যক্তি আক্রমণ নয়। এইভাবে অপমানজনক কথা একজন মহিলাকে বলা যায় না, এইটা তুমি স্বীকার করো এবং ক্ষমা চাও। না হলে এটা তোমার দলের জন্য এবং ব্যক্তি হিসেবে তোমাকে যারা, আমি তোমার রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি ভাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, কারণ তুমি যে লড়াইতে নেমেছো, রাজনৈতিক লড়াইতে নেমেছো, তুমি আগামী দিনের এমএলএ বা এমপি বা কোন একটা রাজনৈতিক লিডার, এই দায়িত্বটা অনেক বড়।
নিজের কাঁধটাকে প্রশস্ত করতে হবে। এই ধরনের মন্তব্য আর করো না, কারণ তোমার থেকে তোমার জুনিয়ররা শিখছেন, তারাও আগামী দিনে রাস্তাঘাটে কোনো মহিলার সাথে দেখা হলে তাকে এইভাবে বেটে, মোটা, কালো, বদন বিগড়ে গেছে, না টাকলা, এই ধরনের কথোপকথন বলে আসলে আমরা একটা বাজে পৃথিবী তৈরি করছি। এইটা ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি নিজের মানসিকতার বদল করা যায় কিভাবে সেইটা দেখো। রাজনীতির জায়গায় থাকবে।